এই মুহূর্তে আমরা সরাসরি আবারও যেতে চাই সচিবালয়ে। সরাসরি সেখান থেকে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি নিশ্চয়ই আছেন আমার সাথে। একটু শুরুতে জানতে চাইব এই মুহূর্তে সচিবালয়ের কি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আর আরেকটি বিষয় সেটি হচ্ছে অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা রয়েছেন তারা এরই মধ্যে সেখানে গেছেন কিনা, তারা কি বলছে সেখানে, বা সিনিয়র কর্মকর্তারা এই ভবনে যারা কাজ করেছেন এতদিনে, অনেকগুলো মন্ত্রণালয় সেখানে, স্থানীয় সরকার, পল্লী রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের কয়েকটি বিভাগ রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে, যারা সেখানে কাজ করছেন ভবন সম্পর্কে কোনো আইডিয়া পাচ্ছেন কিনা, ভেতরে কি ধরনের পরিবেশ ছিল? দেখেন, শুরুতেই যে কথাটি দিয়ে শুরু করতে চাই তা হলো যে আগুন নিয়ন্ত্রণে আসে 8টা 5 মিনিটে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল বড়দিনের ছুটি ছিল। এরপরেই এখানে সচিবালয়ের কর্মচারী আছেন তারা অনেকেই কিন্তু এই সংবাদ অর্থাৎ আগুন লাগার সংবাদটি জেনেছেন তারা বাসাতেই, এবং তারা কিন্তু অফিস করার জন্য অর্থাৎ এই সচিবালয়ে ঢোকার জন্য ঠিক 8টা 8:30টার দিকে চলে এসেছেন। এখন যে তথ্যটি অর্থাৎ সর্বশেষ যে তথ্যটি হচ্ছে তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না ভেতরে, সচিবালয়ের ভেতরে। তবে ঠিক এখন থেকে 5 মিনিট আগে যে ঘোষণাটি এসেছে তা হলো যে সচিবালয়ের 5 নম্বর গেটটি খোলা হয়েছে। ওখানে ওই গেট দিয়ে সচিবালয়ের কর্মচারীরা প্রবেশ করতে পারবে, তবে অবশ্যই যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে তারাই আসলে প্রবেশ করতে পারবে। যে কারণে এই সচিবালয়ের যে মূল গেট, এই গেটের সামনে কর্মচারীরা এখানে অবস্থান করছিলেন ঠিক এই মুহূর্তে, অর্থাৎ তারা 5 নম্বর যে গেট আছে সেই গেটের দিকে তারা যাচ্ছেন, এবং বলা যেতে পারে যে সচিবালয়ের মূল যে গেট সেখানে অনেকটা ফাঁকা এখন দেখা যাচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করছিলেন যে 7 নম্বর ভবনে আগুন লেগেছিল, সেখানকার গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয় ছিল। তার মধ্যে আমরা যেটুকু তথ্য পাচ্ছি এখন পর্যন্ত তা হলো যে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা দিয়েছে। সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সড়ক ও পরিবহন মন্ত্রণালয় এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি হতে পারে বলে ধারণা করছি। এবং এখানকার যারা কর্মচারী আছেন তাদের সঙ্গেও যখন কথা বলি তারা এই বিষয়টি আসলে বলছিলেন। এবং একই সঙ্গে তাদের কাছে প্রশ্ন ছিল যে আসলে কেমন ক্ষয়ক্ষতি হতে পারে। তারা যেটি বলছেন যে যেহেতু সচিবালয় প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বা কেপিআই বলা যেতে পারে, এবং প্রশাসনের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে সচিবালয়কে, সুতরাং অবশ্যই সেখানে গুরুত্বপূর্ণ নথি থাকবে, সেটাই স্বাভাবিক। এবং তারা যেটি বলছেন যে গুরুত্বপূর্ণ নথি অবশ্যই সেখানে নষ্ট হয়েছে, এবং একদিকে যেমন আগুনে নষ্ট হয়েছে, অন্যদিকে ফায়ার সার্ভিস যখন আগুন নেভানো কাজ করে সেখানে যেহেতু পানির ব্যবহার করতে হয় বা পানি ব্যবহার করেছে, সেখানে পানির কারণে কিন্তু নথিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কি পরিমাণ আসলে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও এসেছিলেন কিছুক্ষণ আগে, আসার পর তিনিও বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং তদন্ত কমিটি গঠন করার পরে আসলে জানা যাবে। তবে একটি স্বস্তির খবর যে হচ্ছে আসলে 6 ঘন্টা পর আসলে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং এখন আপনি নিশ্চয় জানেন যে মধ্যরাতে বা গভীর রাতে যে আগুন লাগে, সেই আগুন লাগার পর কিন্তু বলা যেতে পারে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল যে সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগা আসলে অন্য কোনো বিষয় মিন করে কিনা। তো এই আগুন লাগার পর কিন্তু পুরো সচিবালয় এলাকায়, আশেপাশে ভবনের যে এলাকাগুলো সেখানে কিন্তু আমরা প্রচুর ধোঁয়া দেখেছি, এবং সকাল 7টা 8টা পর্যন্ত কিন্তু আমরা ধোঁয়ার কুণ্ডলি দেখেছি, এবং এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। এবং বলা যেতে পারে যে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা উপদেষ্টা আছেন এখন পর্যন্ত তারা আসেনি, তবে ধারণা করছি তারা সকলেই আসবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি যেটি বলেছেন যে আসলে এই আগুনটি কিভাবে লাগলো বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হলো সেটি আসলে তদন্ত করে জানা যাবে। তবে এখন পর্যন্ত আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে বা কতটুকু হয়েছে সেটি যেহেতু জানতে পারিনি,
তবে কারো প্রাণহানি ঘটেছে কিনা সেটাও আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। তবে যে বিষয়টি আমরা সকলেই জানি বা আসলে এখানে একজন ফায়ার সার্ভিস কর্মী মাহমুদুল হাসান পারভেজ, আপনি ক্ষয়ক্ষতির কথা বলছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনের একেবারে ওপরের তলার দিকে 8-9 তলার দিকে সবচেয়ে বেশি ক্ষতির যে সম্ভাবনা করা মনে হচ্ছে সেটি হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়, এবং তারপরে নিচের দুটি ফ্লোরে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একদিকে এবং অন্য পাশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরেকটি সমবায় বিভাগ রয়েছে। এই জায়গাগুলোর বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা, যেহেতু আগুনের যেই পয়েন্টগুলো আমরা দেখতে পেয়েছি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে, তার মানে প্রধান গেটটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখন আসলে বাহির থেকে আর কি ধরনের কার্যক্রম সেখানে চলছে? আপনি তো একেবারে সামনের রাস্তায় রয়েছেন, একটু বাইরের পরিবেশগুলো জানাবেন। যারা সচিবরা আসছেন তারা আসলে ভেতরে ঢুকছেন কিনা, নাকি বাইরে সবাই দাঁড়িয়ে আছেন, কোনো সিদ্ধান্তের অপেক্ষায় আছেন? অন্যান্য যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলোর এখন কার্যক্রম স্বাভাবিক থাকবে কিনা, কিছু নির্দেশনা আপনারা জানতে পেরেছেন কিনা? দেখেন, যেহেতু 9:30 বাজে এবং যেহেতু 9টার সময় আসলে 9টার আগে সকলে প্রবেশ করে, বাইরে যে অবস্থা দেখি আমরা, যে মূল গেটটা দেখি, আসলে মূল গেটের গেট পরেই কিন্তু এই 7 নম্বর ভবন, যে কারণে বলা যেতে পারে যে এখানে যেহেতু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে, কেননা ভিতরে আসলে তারা বিভিন্ন কার্যক্রম করছেন, বিশেষ করে ডাম্পিং এর কাজগুলো করছেন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বা ক্ষয়ক্ষতির বিষয়গুলো তারা কিন্তু এখনো দেখছেন, ভিতরে প্রবেশ করছেন, যে কারণে 7 নম্বর ভবনে কিন্তু কাউকেই এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি। তবে অন্যান্য যে ভবনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্যই কিন্তু আসলে বলা যেতে পারে যে 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন, সুতরাং অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে। এবং যেই কথাটি বলছিলেন যে যারা কর্মকর্তা আছেন, সচিবরা, আসলে তারা তো বলা যেতে পারে যে যেহেতু এখন থেকে 10 মিনিট আগে বন্ধ ছিল, ভিতরে কেউই প্রবেশ করতে পারছিল না, সুতরাং যেহেতু 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে সেহেতু এখন সকলেই প্রবেশ করতে পারবে। এবং তারই চিত্র কিন্তু দেখছি আসলে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, আসলে এই মূল গেটের সামনে, এখানে কিন্তু প্রায় সকলেই কর্মকর্তা কর্মচারীরা যারা ছিলেন এই সচিবালয়ে যারা কাজ করেন তারা কিন্তু অবস্থান করছিলেন। তারা বলছিলেন আসলে তারা জানেন না আসলে প্রবেশ করতে পারবে কিনা, তবে যেহেতু খুলে দেওয়া হয়েছে সেহেতু তারা আসলে 5 নম্বর গেটে প্রবেশ করতে পারবেন। এবং মূল গেটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন, বিশেষ করে পুলিশ, বিজিবি এরা অবস্থান করছেন। এই জায়গায় নিরাপত্তার জন্যই আসলে তারা দেখভাল করছেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসের যে কার্যক্রম বা ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেগুলোও কিন্তু এখানে অবস্থান করছেন এখন পর্যন্ত। যেহেতু এখন পর্যন্ত এই কার্যক্রম অর্থাৎ অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি তারা এখন পর্যন্ত ক্লোজ করেনি কিংবা শেষ বলেনি, সুতরাং যেহেতু যতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে না চলে যাবেন বা শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান যে এখানে করবেনি এইটি বোঝা যাচ্ছে। তবে যেহেতু 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে, সুতরাং বলা যেতে পারে যে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী আছেন তারা ভিতরে প্রবেশ করছেন। আরেকটি কথা বলতে চাই, সচিবালয়ের কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা অনেকেই কিন্তু বলছিলেন যে এটি আসলে স্বাভাবিক আগুন লাগানা, কেননা আপনার যদি দেখাই যে এই 7 নম্বর ভবনের মানে বিচ্ছিন্নভাবে আগুন লেগেছে। যদি কোনো একটা জায়গায় যদি আগুন লাগতো সেখান থেকে কিন্তু ওখান থেকে ছড়িয়ে যেত সবখানে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই 7 নম্বর যে ভবন সেখানে একদিকে এক কর্নারে আগুন লেগেছে, আবার মাঝে আবার দেখা যাচ্ছে আবার আরেক দিকে কর্নারে আগুন দেখা যাচ্ছে, অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিন্তু আগুন লাগার ঘটনাটা দেখছি আমরা। এবং এখানে যে বিশেষ করে 7 নম্বর ভবনের 6, 7, 8 এবং 9 এই 4টি তলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং নিশ্চয়ই দেখানো সুযোগ হচ্ছে আমাদের যে আসলে যে আগুন লাগলে কিন্তু আমরা দেখি যে এক জায়গা থেকে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে আগুন লাগার ঘটনা এটি ঘটছে। এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা আসলে এইটিকে নিয়েও সন্দেহ করছে যে আসলে তাদের শঙ্কা করছেন যে আসলে আগুনটি আসলে স্বাভাবিকভাবে আগুন লাগা বা শর্ট সার্কিট কিনা সেটি সন্দেহ করছেন। এবং তারাও বলছেন এটি আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, কেননা সচিবালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ স্থানে যেটি কেপিআই বলা হয় এবং প্রশাসনের প্রাণ কেন্দ্র বলা হয়, সেখানে এরকম একটা আগুন লাগা আসলে সেটি কতটা স্বাভাবিক ঘটনা সেটিও কিন্তু দেখার বিষয় রয়েছে। মাহমুদুল হাসান, আপনি যে প্রশ্নটি তুলেছেন, কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশের অন্যতম ফায়ার বিশেষজ্ঞ এবং এই ধরনের কাজ তিনি এর আগে অনেকবার করেছেন। তিনি নিজেও সচিবালয়ের আগে অনেক পরামর্শ দিয়েছেন। সাবেক পরিচালক শাকিল নেওয়াজ তিনিও প্রশ্ন তুলেছেন এবং
তিন জায়গায় আলাদা আলাদা আগুন একই সময়ে দেখা গেছে। লম্বা ভবন, দুই মাথায় আগুন জ্বলছে, মাঝখানে দুটো তিনটে রুমে আগুন জ্বলছে, আর মাঝখানে আর কোথাও কিন্তু আগুনের কোনো চিহ্ন নেই, যেমনটি এই মুহূর্তে চিত্রে আপনিও দেখাচ্ছিলেন। আপনি বলছিলেন বাইরে থেকে যারা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সেখানে রয়েছেন তারা কি ধরনের প্রশ্ন তুলছেন, তাদের সাথে তো কথা বলেছেন। এর আগেও কিন্তু ছোট ছোট আগুনের সূত্রপাত সচিবালয়ে হয়েছে। আমি আসলে আমার ক্যামেরা পার্সন বলবো আবার চিত্রটি দেখানো, অর্থাৎ এই 7 নম্বর যে ভবন, সেই 7 নম্বর ভবনে আসলে যেটি কিন্তু আমি বলছিলাম এবং আপনি যেটি বলার চেষ্টা করছিলেন যে আসলে ভবনের কোনো একটি জায়গায় আগুন লাগলে সেখান থেকে পুরো এলাকায় ছড়িয়ে যেতে পারে, কিন্তু এই ভবনটি লক্ষ্য করা যাচ্ছে যে আসলে এই ভবনের বিশেষ করে 9 নম্বর যে ফ্লোর বা 9ম তলায় দেখা যাচ্ছে যে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হয়ে যাওয়ার কারণে সেখানে কালো হয়ে আছে দেখা যাচ্ছে। এই 7 নম্বর ভবনে দেখা যাচ্ছে যে একবারে কর্নারে, বাম দিকে যদি একবার কর্নারে যায় সেখানে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি বের হওয়ার কারণে দেখা যাচ্ছে সেখানে আগুনের পরিমাণ অনেক বেশি ছিল। আবার দেখা যাচ্ছে যে মাঝখানেও দেখা যাচ্ছে যে আগুনের কুণ্ডলি বা সেখানে যে ধোঁয়া বের হয়েছে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে। আবার ডান দিকে, একেবারে ডান দিকে, অর্থাৎ এই 7 নম্বর যে ভবন, এই 7 নম্বর ভবন একেবারে ডান দিকেও দেখা যাচ্ছে যে ধোঁয়ার কুণ্ডলি কিংবা আগুনের কুণ্ডলি বের হয়েছে, অর্থাৎ 3টি জায়গায় আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে যে আগুন লাগার ঘটনা। সুতরাং বিষয়টি আসলে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকেই আমি আসলে প্রশ্ন এইটি করতে চেয়েছিলাম যে আসলে এখানে যে আগুন লাগার ঘটনাটি, এটি যদি আগুন লাগার পর আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। তারা দুইটি বিষয় বলছে, একটি যে বিষয়টি বলছে যে তারা যখন এখানে এসে অর্থাৎ এই সড়কে অর্থাৎ সচিবালয়ের সামনে এসে যখন দাঁড়িয়ে তারা ওপরের দিকে তাকাচ্ছেন, তারা বলছেন যেটি যে 3টি জায়গায় যে ভিন্ন ভিন্ন জায়গায় যে আগুন লাগার বিষয়টি তারা এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন যে আসলে এটি স্বাভাবিক ঘটনা কিনা বা স্বাভাবিক আগুন লাগানোর ঘটনা কিনা বা শর্ট সার্কিট কিনা, সেটি যেমন একদিকে প্রশ্ন তুলছেন, আরেকদিকে প্রশ্ন তুলছেন যে আসলে যেহেতু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এখানে আছে এবং এই মন্ত্রণালয়ের অবশ্যই গুরুত্বপূর্ণ নথি থাকবে, সেটি কিন্তু অবশ্যই যে বর্তমান সময়ে সরকার যে কাজগুলো করছেন সেইখানকার নথি থাকবে। আবার এর আগে যে সরকার আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের কিন্তু মন্ত্রণালয়ের কিন্তু আসলে নথি এখানে থাকবে। সুতরাং আসলে যেহেতু সচিবালয়, সুতরাং আগে পরে সবকিছুর নথি কিন্তু এখানে থাকবে। যেহেতু আগুন লাগার ঘটনাটি ঘটেছে, অবশ্যই গুরুত্বপূর্ণ নথি এখানে যেমন নষ্ট হবে এবং একই সঙ্গে যেহেতু আগুন নিভানোর কাজেও কিন্তু পানি ব্যবহার করা হয়েছিল, তো সব মিলে বলা যেতে পারে যে আসলে তারা যেটি বলছেন তাদের ভাষ্য অনুযায়ী বলি তাহলে অবশ্যই এখানে কিছু গুরুত্বপূর্ণ নথি বা সচিবালয়ের সবগুলোই নথি আসলে গুরুত্বপূর্ণ, আলাদাভাবে গুরুত্বপূর্ণ বলে আসলে বলার অবকাশ নেই। কেননা আপনি ঠিকই বলছিলেন, এবং সচিবালয়ের এই নথি এবং যেটি আসলে ম্যানুয়াল সিস্টেমে যেটি সরাসরি যে কোনো কিছুর হার্ড কপি রাখা হয় সেই জায়গা থেকে কিন্তু সচিবালয় বেরিয়ে আসছে। অনেকগুলো বিভাগ তারা এর মধ্যে ডিজিটালাইজেশনে গেছে, যেটিগুলো ডি নথি বলা হয়। কিন্তু এইখানে যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিশেষ করে সড়ক পরিবহন, স্থানীয় সরকার, এরপরে ডাক টেলি যোগাযোগ, এই মন্ত্রণালয়গুলোর অনেকগুলো এখনও সেই আগের মতোই সরাসরি কাগজের কপি রাখতে হচ্ছে। তো আপনি থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের আরেকজন সহকর্মী বনি ইবনে কামাল রয়েছেন আমাদের সাথে। বনি, আপনি তো সেই সকাল থেকেই সেখানে রয়েছেন। ওই একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে আলাদা আলাদা করে 3 জায়গায় কেন আগুন দেখা গেল, এই ব্যাপারের যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে কোনো জবাব পেয়েছেন কিনা। আরেকটি বিষয় যে ওই ভবনে এখন পর্যন্ত যারা ভেতরে গেছে বা ফায়ার কর্মী যারা ঢুকেছেন তারা ভেতরের কোনো চিত্রের বর্ণনা আপনাদের কাছে দিয়েছে কিনা বা জানতে পারলেন কিনা। বাসার এই পুরো ঘটনাটি যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, আমরা কিন্তু একটি জিনিস দেখতে পাচ্ছি, যেইভাবে ক্লাস্টার হিসেবে আগুন লেগেছে, প্রত্যেকটা মন্ত্রণালয় বা প্রত্যেকটা যে কক্ষ সবগুলোই কিন্তু আলাদাভাবে একটা মর্ম আছে বা গুরুত্ব আছে। এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই পুরো ঘটনার মধ্যে আমরা পশ্চিম পাশে একদম কর্নারে যেই রুমগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে তো ডাক ও টেলি যোগাযোগের, এবং এখানে উপদেষ্টা নাহিদ ইসলামেরও কক্ষ রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। অর্থাৎ পুরো যে ডাক ও টেলি যোগাযোগের যে মূল প্রাণ কেন্দ্র, সচিবের রুম, এডিশনাল সেক্রেটারি রুম, সেই জায়গাগুলোতে কিন্তু আগুন লেগেছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা পূর্ব পাশে যে 4টি ফ্লোরে আগুন দেখেছিলাম বা যে 4টি ফ্লোরে আগুন লেগেছিল, সেই 4টি ফ্লোরের মধ্যে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সড়ক বিভাগ রয়েছে, অর্থ বিভাগের কিছু জায়গা রয়েছে। অর্থাৎ পুরো যে কার্যক্রম, এই যে
ডাক ও টেলিযোগাযোগ বলি, স্থানীয় সরকার মন্ত্রণালয় বলি, এই সড়কের বলি, সব কার্যক্রমে কিন্তু একটা বড় ধরনের বাধা সৃষ্টি হতে যাচ্ছে। কেননা এখানে যে কাগজপত্রগুলো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এদের কাগজপত্রগুলো হচ্ছে হার্ড কপি। আপনি যেটা বলছিলেন হার্ড কপি, এই হার্ড কপির কাগজপত্রগুলো কিন্তু বেশিরভাগই পুড়ে গিয়েছে বা পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে স্ট্রাকচারাল যে ক্ষতি বা অর্থনৈতিক যে ক্ষতি, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে ইনফরমেশনের ক্ষতি। সেই ইনফরমেশন বা ডকুমেন্টেশনের একটি বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে গিয়েছে সড়ক, স্থানীয় সরকার কিংবা টেলিযোগাযোগ এই জায়গাগুলোতে একটি বড় ধরনের ক্ষতি কিন্তু হয়ে গেছে। এটা এখন সাদা চোখেই সেটা দেখা যাচ্ছে। যখন তদন্ত কমিটি কাজ করবে তখন নিশ্চয়ই আরো কিছু তথ্য বেরিয়ে আসবে, আরো কিছু তথ্য জানা যাবে। আমরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারছি না, আমরা বাহিরে আছি। আমরা সচিবালয়ের বাহির থেকে 7 নম্বর ভবনের সামনের অংশে যেরকম দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পিছনের অংশে যদি একটু বলি, পিছনের অংশটা আমরা একটু কিছু ছবি পেয়েছি, আমরা ছবিতে দেখার চেষ্টা করছিলাম। সেই জায়গাগুলো তো এই যে বাহিরের যে স্পেসিফিক ক্লাস্টার আগুনের যে ছোপটা, আমরা কিন্তু ওই পাশে এরকম ক্লাস্টার ছোপ দেখতে পাচ্ছি, অর্থাৎ এ পাশ ও পাশ দুই পাশেই আগুনেই দেখতে পেয়েছি। আমি আপনাকে একটু ধারণা দিতে চাই, বাসার এই যে পুরো বিল্ডিংটি, এই বিল্ডিং এর ভেতরের যে ইন্টেরিয়র ডিজাইন পুরোটাই কিন্তু কাঠের। অর্থাৎ আগুন যদি এক প্রান্তে লাগে, অপর প্রান্তে যেতে হলে সেই ভিতরের যে ইন্টেরিয়র আছে সেগুলো সবগুলো পুড়তে হবে। মানে আগুন ছড়ানোর যে নিয়ম, যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু এটা আসলে স্বাভাবিক দেখাচ্ছে না। এবং এইভাবে যদি ভিতরে যে ইন্টেরিয়র আছে, কাঠের ইন্টেরিয়র, সেগুলো যদি পড়ে, তাহলে কিন্তু এভাবে ক্লাস্টারের মতো যে আগুন আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন জায়গায়, সেরকম হওয়াটা খুব একটা স্বাভাবিক না। এবং এই বিষয়টা নিয়ে যেমন সাবেক মহাপরিচালক ফায়ার ব্রিগেডের তিনি যেমন প্রশ্ন তুলছিলেন, আমরাও কিন্তু এখানে দেখছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সচিবালয়ের যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গেও যখন আমরা কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে আসলে এইভাবে আগুন লাগাটা তাদের কাছে খুব একটা স্বাভাবিক লাগছে না। সেই অস্বাভাবিকতার চিহ্ন বাহির থেকেই দেখা যাচ্ছে। যদিও এখন এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিশ্চয়ই অনুসন্ধান হবে, সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় একটু আনতে চাই। রাতের বেলায় যেহেতু বড়দিনের ছুটি ছিল, তার আগের দিন পুরো 25 তারিখ 24 তারিখ মোটামুটি সন্ধ্যার দিকেই সব কর্মচারীরা চলে যান। সাধারণত বাজেটের সময়ে বেশিরভাগ কর্মচারীরা রাতের দিকে থাকেন, কিন্তু এই সময় তো সেই সময়টি নয়। তো এই যে দীর্ঘ সময় ধরে সচিবালয় একেবারে বন্ধ, সেখানে রাতের বেলায় কারা থাকেন আসলে? এছাড়া সকালবেলার দিকে যে আপনারা সেখানে রাতে যারা ডিউটি করেছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সাথে কথা বলেছেন, ওই মুহূর্তটার বর্ণনা যদি একটু শুনি, যে শুরুর দিকটা আসলে কেমন ছিল, কি বলছেন তারা? দেখুন, শুরুতে যখন আসলে 6 তলা আগুনের সূত্রপাত, সেটি কি হবে সেই বিষয়ে কেউই কিছু বলতে পারছে না। কেননা আপনি নিশ্চয়ই বাসায় একটি ফুটেজ দেখেছেন, যে ফুটেজটি আমরা সবাই দেখেছি। বিল্ডিং এ, অর্থাৎ এই 7 নম্বর ভবনে যখন ঢুকতে হয়েছে ফায়ার সার্ভিসকে, তখন কলাপসিবল গেট ভেঙে ঢুকতে হয়েছে, অর্থাৎ কলাপসিবল গেট লক করা ছিল। তাহলে ভিতরে আগুন লাগলো কিভাবে, আগুনের সূত্রপাত কিভাবে, সেই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের কোশ্চেন থেকেই যাচ্ছে। এবং এটা যখন এইভাবে ক্লাস্টার ওয়াইজ ভাগ হয়ে যায়, তখন এই প্রশ্নটা আরো অনেক বড় আকারে আসে। এবং এখানে সচিবালয়ের যে ভবনগুলো থাকে, আপনি জানেন বাসার যে সচিবালয়ের মূল যে ফটকগুলো রয়েছে, সেই ফটকগুলো বন্ধ করার পর ভিতরে আসলে খুব বেশি নিরাপত্তা কর্মী অবস্থান করে না। গুটি সংখ্যক কিছু নিরাপত্তা কর্মী অবস্থান করে জরুরি কাজের সাথে যারা জড়িত, যেমন ফায়ার সার্ভিসের একটি গাড়ি থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপোজিটে, সেখানে কিছু কর্মী থাকে। এরকম অল্প কিছু মানুষজনের আসলে বিচরণ রাতের বেলা থাকার সুযোগ আছে, সচরাচর সবার থাকার সুযোগ নেই বা থাকে না। সেই ক্ষেত্রে তাদের সাথে যখন যেহেতু তদন্ত কমিটি করা হবে, তাদের সাথে নিশ্চয়ই তদন্ত কমিটি বসবে, তাদের থেকে জানার চেষ্টা করবে যে কিভাবে হলো বা কেন হলো, সেই বিষয়টি নিশ্চয়ই তখন উঠে আসবে। তবে এখন পর্যন্ত এই যে রাতে যারা থাকেন বা যাদের থাকার কথা রয়েছে, তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়নি। আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করছি, যে এমন কেউ যদি পাই তাহলে হয়তো আমরা একটু ডিটেলস জানতে পারবো যে একেবারেই শুরুতে কিভাবে এই ঘটনা। কেননা আমরা যখন এখানে এসেছি, আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা যখন এসেছি, তখন কিন্তু আমরা আগুনের যে শিখাটা দেখতে পেয়েছি সেটা বেশ বড়ই, এবং সেটা বাইরের দিকে স্প্রেড করছে, অর্থাৎ বাইরের থেকে দেখা যাচ্ছে। তো একটা আগুন লাগলে তো হঠাৎ করেই বড় হয়ে যায় না, এটা একটা সময় নিয়ে বড় হয়। তাহলে সূত্রপাতটা কিভাবে, কোন কক্ষ থেকে, এই বিষয়গুলো
এখনো আমি একটু ছোট্ট করে একটা বিষয় জেনে আমাদের আরেকজন সহকর্মী এই মুহূর্তে হাসিব মাহমুদ শাহ, যিনি নিয়মিত সচিবালয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন, তিনি যুক্ত হচ্ছেন, তার কাছে যাব। মানে একটি বিষয় যে আগুন লাগলে সাধারণত আমরা দেখি যে আশপাশে যারা থাকেন একটা ভয়ের চিত্র থাকে, সবার ভিতরে ভীতি কাজ করে। এখানে কি ভয়ের থেকে সন্দেহটা বড় দানা বাঁধলো? বাসার আমি আপনাকে শুনতে পাইনি, আপনি যদি আবার বলছিলাম যে এখানে কি আসলে আগুনের যে ভয় ভীতি সেটির থেকে পাশাপাশি সন্দেহর জায়গাটাও কি একটি বড় দানা বাঁধছে কিনা এখন? তাহলে নিশ্চয়ই বাসার, কেননা এখানে যারা রয়েছেন, যারা আসলে সচিবালয়েরই কর্মচারী কর্মকর্তা, তাদের মধ্যেই কিন্তু এটা একটা বড় ধরনের শঙ্কার দানা বেঁধেছে যে কেন এই ধরনের আগুন আর কিভাবে এইভাবে গুচ্ছভাবে আগুনটি হলো। কেননা একটি আগুন যখন লাগে, আগুন ছড়ানোর যে ধর্ম বা আগুনের যে নীতি ধর্ম, সেটার সাথে কিন্তু এটা পুরোপুরিভাবেই পরিপন্থী। কেননা আমরা যখন দেখছি যে 6 তলায় আগুনের সূত্রপাত হয়েছে, সেটি স্বাভাবিকভাবে উপর দিকে উঠবে, অর্থাৎ সেই অনুযায়ী উপর দিকে উঠবে, ছড়ালে আশেপাশে সব দিকে ছড়াবে। কিন্তু সেটা কিন্তু তা না হয়ে আমরা দেখলাম যে এটা উপর দিকে উঠেছে, উপর দিকে আরো 3টি ফ্লোর, সেই 3টি ফ্লোরে ছড়িয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আবার পূর্ব পাশে আগুন লেগেছে, বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে। তো খুব স্বাভাবিকভাবেই মানুষ, মানে এখানে যারা আসলে সচিবালয়ে কাজ করে, তাদের মধ্যে ভীতিকর যে ব্যাপারটি রয়েছে সেটি তো রয়েছে, পাশাপাশি তাদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে যে এই আগুনটি আসলে কেন হলো। খুব স্বাভাবিকভাবেই এক ধরনের প্রশ্ন উঠেছে, এটা আসলে কোনো নাশকতা কিনা। বনেবনি কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন, মাহমুদুল হাসান পারভেজ আপনিও থাকুন আমাদের সাথে। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে হাসিব মাহমুদ শাহ সরাসরি। তিনি বহু বছর ধরে এই সচিবালয়ে নিয়মিত প্রতিদিনই বলতে গেলে প্রতি কার্যদিবসে যাতায়াত করেন। সচিবালয়ের একেবারে প্রতিটি বিল্ডিং, প্রতিটি ফ্লোরের অবস্থা তার একেবারেই নখদর্পণে রয়েছে। আমরা হাসিব মাহমুদ শাহ আপনার কাছে জানতে চাই যে সচিবালয়ের এই যে ভবনটি 7 নম্বর ভবনের 6, 7, 8, 9 তলা আগুন লেগেছে এবং আলাদা আলাদাভাবে আগুনের সূত্রপাতগুলো হয়েছে, একটু জানতে চাই এই বিল্ডিংয়ের ভেতরের স্ট্রাকচারটা কেমন, কোন কোন মন্ত্রণালয়ের কোন কোন অফিসগুলোতে আসলে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে বাইরে থেকে ধারণা করা হচ্ছে বা আপনি বুঝতে পারছেন, কারণ আপনি ভেতরে অসংখ্যবার সেখানে গেছেন। একটু ভেতরের বর্ণনাটা জেনে আসি। বাসার আগে এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের 5 নম্বর যে গেটটি, সেই গেটটির একটু অবস্থান আপনাদের আগে দেখাতে চাই। সচিবালয়ে 5টি প্রবেশের গেট রয়েছে, সেই প্রবেশের গেটের মধ্যে সবকটি গেট বন্ধ রয়েছে। এই মুহূর্তে 5 নম্বর যে গেটটি, সেই গেটটি এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই গেটটি দেখে সীমিত আকারে প্রবেশ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই অন্য গেটগুলো বন্ধ থাকার কারণে এই গেটে আসলে প্রচুর পরিমাণে ভিড়। এবং আমরা যখন কিছুক্ষণ আগে আসছিলাম, এখানে আসলে তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। এখন কিছু কিছু মানুষ ভিতরে প্রবেশ করার কারণে এখানে এখনো দেখতে পাচ্ছেন যে মানে সবাই হুড়ুহুড়ি করে ঢুকছে, কারণ সচিবালয় কিন্তু সকাল 9টার সময় খুলে গেছে, কিন্তু প্রতিটি গেট বন্ধ থাকায় সবাই আসলে এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছেন। এবং এই গেটটি আসলে যতটুকু মানে সাধারণত প্রবেশের ক্ষেত্রে যে বিধিনিষেধগুলো আছে, সেই বিধিনিষেধগুলোর ক্ষেত্রে এই গেটটিতে কিন্তু পরিপূর্ণভাবে পালন করা যাচ্ছে না, যার প্রেক্ষাপটে এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন তারা আসলে গেটটা শুরু করে দিয়েছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সারি তৈরি হয়েছে। এবং একটু বলে রাখি যে সচিবালয়ের এই 5 নম্বর গেটটি আছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের পাশের যে গেটটি, সেই গেটটির সামনে। এবং সবাই যখন জানতে পেরেছে যে 5 নম্বর গেট থেকে প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছে, সবাই আসলে এই দিক থেকে আসছে। এবং আশপাশে সচিবালয়ের আশপাশে যতগুলো রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র প্রেস ক্লাবের পাশের এই রাস্তাটি খোলা রয়েছে এবং সবাই যারা কর্মচারী রয়েছেন তাদের পরিবহনের জন্য যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো এখন এখানে আপাতত এসে থামছে এবং সবাই এখান থেকে ভিতরে ঢোকার চেষ্টা করছে। একটি বিষয় বলে রাখি, 7 নম্বর ভবনটি আসলে বলা হয়ে থাকে যে একটি প্রশাসনিক ভবনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভবন, কারণ এখানে দেখা গিয়েছে যে বিগত সরকারের আমলে ওবায়দুল কাদের সাহেব সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যে দায়িত্বে ছিলেন, সেই 7 নম্বর ভবনে 9 তলায় রয়েছে সড়ক ও সেতু ভবন এবং তার নিচের ফ্লোরে 8 তলায় রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এবং তার নিচের ফ্লোরেই রয়েছে কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুরুত্বের দিক থেকে এই মন্ত্রণালয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং বাসার আরেকটি বিষয় হলো যে সচিবালয় কিন্তু বাংলাদেশের KPI 1 এর তালিকা এবং 1 নম্বর প্রশাসনের কেন্দ্রবিন্দু, এবং সচিবালয়ের মধ্যেই কিন্তু একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সবসময় থাকে। রাষ্ট্রীয় যত বড় বড় স্থাপনা আছে আপনি জেনে থাকবেন যে সেই স্থাপনাগুলোর KPI 1গুলোতে ফায়ার সার্ভিসের সার্বক্ষণিক কিন্তু একটা ব্যবস্থাপনা থাকে। সেক্ষেত্রে আমরা গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনেছি, সেই ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু সাথে সাথে কাজ শুরু করেছে। কিন্তু এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি বিচ্ছিন্নভাবে ভবনের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন কক্ষ থেকে আগুনের যে সূত্রপাত, এই বিষয়টা আসলে এই মুহূর্তেই সবাই কিন্তু যে আশঙ্কা করছে এটি নাশকতা কিনা সেটি কিন্তু মানে অবশ্যই বলা যায়। কারণ গতকালকে কিন্তু 25 ডিসেম্বর ছিল, ক্রিসমাসের বন্ধ ছিল। সেক্ষেত্রে এই বন্ধের দিনে কিন্তু সচিবালয় সম্পূর্ণরূপে বন্ধ ছিল, কেউ কিন্তু আসেনি। যারা এসেছিলেন তারা কিন্তু মঙ্গলবার এসেছিলেন এবং মঙ্গলবারের পর বুধবার কিন্তু সারাদিনই অফিস বন্ধ ছিল। সে কিন্তু দীর্ঘ সময় বন্ধের পর কিভাবে এই ধরনের ঘটনা ঘটল সেটি সবার মনে কিন্তু একটি প্রশ্নের দানা বেঁধেছে। এবং সাথে সাথে আসলে এই ঘটনা কেন আসলে এত দীর্ঘ সময় লাগলো সচিবালয়ের মতো জায়গায় যেখানে ফায়ার সার্ভিস ছিল এবং এর খুব কাছেই কিন্তু আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মেইন যে অফিস রয়েছে, তো 19টি ইউনিট কাজ করতে এত সময় কেন লাগলো সেই বিষয়গুলো কিন্তু মানুষের মনে এখন প্রশ্ন রয়েছে। এবং আশা করা যাচ্ছে যে একটি পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যারা আছেন একটু ভিড় কমা শুরু করেছে যে ভিতরে প্রবেশের যে জায়গাটা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি নতুন ভবন রয়েছে, এই ভবনটি কিন্তু কিছুদিনের মধ্যে উদ্বোধনের কথা রয়েছে। জনপ্রশাসন এবং ক্যাবিনেট ডিভিশন এই ভবনটিতে আসবে এবং এর সামনে যে ভবনটিতে এই ভবনটার পাশেই রয়েছে কিন্তু আমাদের তথ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তার ওই পাশে রয়েছে আমার কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সহ অন্যান্য গণপূর্ত মন্ত্রণালয়। এবং তার পাশে 6 নম্বর ভবন, 6 নম্বর ভবনে রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একটা বিষয় একটু জানতে চাই, আপনি তো জানেন বা এর আগে খোঁজ খবর রেখেছেন, এই মানে ছুটির দিনগুলো তো বা রাতের বেলায় সচিবালয়ের ভেতরে কারা থাকেন? বাসার সাধারণত আমরা যদি বলে থাকি তাহলে এই ছুটির দিন এবং সন্ধ্যার পরপরই কিন্তু আমরা সচিবালয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কিন্তু আর কারো থাকার কোনো সুযোগই নেই। কারণ রাতের বেলা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া এখানে আর কারো থাকার সুযোগ নেই। শুধুমাত্র এই 6 নম্বর ভবনের সামনেই কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস রয়েছে। সেই ভবনে ফায়ার সার্ভিসের যারা নিযুক্ত আছে তারা কয়েকজন থাকতে পারে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো অন্য কারো সচিবালয়ে এই রাতের বেলা থাকার কোনো সুযোগই নেই। এবং কিন্তু সচিবালয় কিন্তু 5ই আগস্টের পরপরই কিন্তু সেনাবাহিনীও কিন্তু নিয়োজিত আছে এবং এখন পর্যন্ত নিয়োজিত আছে। সেক্ষেত্রে বাহিরের কোনো লোক এখানে ভিতরে গিয়েছে এটার কোনো ধরনের কোনো সুযোগই নেই। এবং এখানে যদি কেউ থেকে থাকে কোনো কর্মচারী ছিল কিনা সেটি কিন্তু সচিবালয়ের কিন্তু সিসিটিভির ফুটেজও নিশ্চিত হওয়া যাবে, রেজিস্টার বুক দেখলেও নিশ্চিত হওয়া যাবে এই ভবনে কারা কারা ছিলেন বা কারা কারা ওই সময় দায়িত্বে ছিলেন কিনা। কারণ দায়িত্বে থাকার কোনো সুযোগই নেই, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া রাতের বেলা এবং সন্ধ্যার পর থেকে সাধারণত 5টার পর থেকেই কিন্তু সচিবালয় খালি হওয়া শুরু করে। কোনো মন্ত্রণালয় যদি বিশেষ কোনো কাজ থাকে, কোনো সচিবের দপ্তরে বা তার অধীনস্থ কোনো যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এদের কোনো দপ্তরে কোনো কাজ থাকে, সেই বিশেষ ধরনের কাজের ক্ষেত্রে তার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বা কর্মচারীরা হয়তোবা সেই কাজে নিযুক্ত থাকেন। কিন্তু আমাদের সচিবালয় কিন্তু মঙ্গলবার দিন এই অফিসটি বন্ধ হয়েছে, বুধবার সম্পূর্ণরূপে বন্ধ ছিল। সেক্ষেত্রে একদম নিশ্চিতভাবে বলা যায় এই সময়ে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর যারা সদস্য, সেনাবাহিনী, পুলিশ বা অন্যান্য যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষায়, তারা ছাড়া সচিবালয়ের ভিতরে অন্য কেউ ছিল বলে মানে এটি যদি থাকা ছিল কিনা এটি আসলে তারাই ভালো বলতে পারবেন, কারণ থাকার সেই ধরনের কোনো সুযোগই বা কোনো ধরনের ব্যবস্থাই নেই। এবং আরেকটি বিষয় বলে রাখি, সচিবালয়ের কিন্তু রোস্টার ভিত্তিতে যে আমাদের যারা নিরাপত্তায় নিয়োজিত থাকেন তারা কিন্তু ডিউটি পালন করেন। APBN এর যে সদস্যরা রয়েছেন সেক্ষেত্রে দেখা যায় তারা সচিবালয়ের যে বাহিরের পোস্টগুলা, সেই পোস্টগুলোতে আমি একটু দেখাতে চাই যে সচিবালয়ের প্রতিটি
গেটের সামনে কিন্তু এই যে পোস্ট রয়েছে এবং এই প্রতিটি পোস্টে কিন্তু সচিবালয়ের বাইরে দীর্ঘ মানে অনেক আগ থেকেই কিন্তু এপিবিএনের সদস্যরা ভিতরে কিন্তু একটি সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স রয়েছে এবং সচিবালয় যে আমরা যে রাজধানীকে যে হাসিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো অন্য পরবর্তী খবরে, এবং সেই সময় আমরা জানতে চাইবো যে আসলে সচিবালয়ে সেই 25 ডিসেম্বর পুরো দিন এবং তার আগের সন্ধ্যা থেকে এই সময়ের ভিতরে কারা ছিল, কি ঘটলো, কেন আগুন লাগলো, নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর পরবর্তীতে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।